দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইরেসকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ইউরোপের দেশগুলোয় শুরু করোনার টিকাদান, বৃদ্ধ স্বাস্থ্যকর্মীরা পাচ্ছেন অগ্রাধিকার। নতুন বৈশিষ্ট্যের ভাইরাস মিলল কানাডা, জাপানে। যুক্তরাষ্ট্রের করোনা প্রণোদনা বিলে সই করলেন না প্রেসিডেন্ট ট্রাম্প। বেকার ভাতা বন্ধ 1,40,00,000 মানুষের, শাটডাউনে বহু প্রতিষ্ঠান। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি নিয়ে হুলস্থুল, বিশ্বভারতী কর্তৃপক্ষের নিন্দায় চলছে প্রতিবাদ সভা। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুভ্র। করোনা প্রতিরোধে ইইউভুক্ত দেশগুলোয় শুরু হলো টিকাদান কর্মসূচি। মহাযজ্ঞের তত্ত্বাবধানে রয়েছে ইউরোপীয় কমিশন। জোটের 27 দেশে এরই মধ্যে পৌঁছে গেছে ফাইজার বায়োএনটেকের প্রথম চালানের টিকা। প্রথম ধাপে অগ্রাধিকার পাচ্ছেন বৃদ্ধ ও স্বাস্থ্যকর্মীরা। ইতালির রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা, মূলত করোনা প্রতিরোধক টিকাকে ঘিরে এমন সতর্কতা। কিছুদিন আগে করোনা টিকা লুটপাটের আশঙ্কা জানিয়েছিল ইন্টারপোল। সে কারণেই স্পেন সহ ইউর অন্যান্য দেশে নিরাপত্তার এমন বহর। সুপার কোল্ড কন্টেইনারে করে ইউভুক্ত 27 দেশে শনিবারের মধ্যে পৌঁছে গেছে ফাইজার বায়োএনটেকের প্রথম ধাপের ডেলিভারি। ইউতে প্রথম করোনা টিকা গ্রহণ করেছেন হাঙ্গেরির এই স্বাস্থ্যকর্মী। আনুষ্ঠানিক কর্মসূচির একদিন আগেই ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে হাঙ্গেরি ও স্লোভাকিয়া। টিকা দেওয়া হয়েছে, তবে আসলে আমি টেরই পাইনি। কোনো সমস্যাই মনে হচ্ছে না, আমি ভালো আছি। জার্মানির একটি শহরেও নার্সিংহোম বাসিন্দা ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়া হয় শনিবার। জার্মানিতে প্রথম ভ্যাকসিনটি গ্রহণ করেন 101 বছর বয়সী এডিথ। আগামী 5 সপ্তাহে 40 লাখ টিকাদানের পরিকল্পনা দেশটির। প্রস্তুত রয়েছে 400 টিকা কেন্দ্র। গোপন গুদামে সংরক্ষণ করা হয়েছে প্রথম ডেলিভারির ভ্যাকসিন। এটা সত্যিই ক্রিসমাসের সবচেয়ে বড় আনন্দের খবর। চলতি বছরের মধ্যেই এদেশে 13 লাখ ডোজ টিকা প্রয়োগ করা হবে। পরে পরিধি আরও বাড়বে। প্রথম 3 মাসে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য। ভ্যাকসিনেশনের জন্য প্রস্তুত বেলজিয়াম, ফ্রান্স, গ্রিস সহ জোটের বাকি দেশগুলো। সমন্বিত একটি পরিকল্পনা রয়েছে যাতে মহামারীর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি। ধাপে ধাপে ইউর 45 কোটি জনগোষ্ঠীকেই টিকার আওতায় আনার পরিকল্পনা কমিশনের। মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সানোফি সহ ভ্যাকসিন উৎপাদনকারী আরও কয়েকটি প্রতিষ্ঠানের সাথে 30 কোটি ডোজ টিকা ক্রয়ের চুক্তি করেছে ইউভুক্ত দেশগুলো। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বেড়েই চলেছে নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ। কানাডা, জাপান সহ ইউরোপের নতুন নতুন দেশে শনাক্ত হয়েছে ভাইরাসটির অস্তিত্ব। স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে বেশ কয়েকজন মানুষের শরীরে মিলেছে নতুন বৈশিষ্ট্যের ভাইরাস। সবাই সম্প্রতি যুক্তরাজ্য ভ্রমণ করেছেন। অবশ্য ব্রিটেন যাননি এমন দম্পতিও আক্রান্ত হয়েছেন কানাডার অন্টারিওতে। ইংল্যান্ড ফেরত 5 জাপানের শরীরে মিলেছে সংক্রমণ। এরপরই 1 মাসের জন্য বিদেশিদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে দেশটি। প্রবেশ করতে পারলেও মানতে হবে কোয়ারেন্টাইন সহ বিধিনিষেধ। এদিকে বিশ্বজুড়ে আরও 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। মোট প্রাণহানি ছাড়িয়েছে 17,64,000। নতুনভাবে শনাক্ত হলো 4,26,000-এর বেশি সংক্রমণ। মোট সংক্রমিত 8,07,00,000-এর ওপর। যুক্তরাষ্ট্রে শনিবারও 1400-র বেশি মানুষের মৃত্যুতে মোট প্রাণহানি 3,40,000 ছুঁই। 1,60,000-এর বেশি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সেখানে। প্রাণহানিতে এর পরের অবস্থানে মেক্সিকো। একদিনে 665 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। রাশিয়ায় 24 ঘন্টায় প্রাণহানি 567 জনের। যুক্তরাষ্ট্রে বেকার ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন 1,40,00,000 মানুষ। শনিবার শেষ মুহূর্ত পর্যন্ত কোভিড প্রণোদনা বিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর না করায় বন্ধ হয়ে গেল বরাদ্দ। বাধ্য হয়েই সাময়িক শাটডাউনে যেতে হবে বহু সরকারি কার্যালয় ও প্রতিষ্ঠানকে। এই আচরণে হতবাক ডেমোক্র্যাট, রিপাবলিকান উভয় দলই। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাষ্ট্রপ্রধান হিসেবে দায় এড়িয়ে যাচ্ছেন ট্রাম্প, যা ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি। প্রণোদনা বিলে প্রত্যেক মার্কিনের জন্য ধার্য করা হয়েছে $600, যা 2000-এ উন্নীত করতে চায়। প্রত্যেক দম্পতির পাওয়া উচিত 4000। কংগ্রেসকে বলবো, আজে বাজে জায়গায় খরচ না করে মার্কিনীদের করুন সহায়তা। বিলটি সংস্কারের পরই তাতে স্বাক্ষর করব।
গেল সোমবার পার্লামেন্টের উভয় কক্ষে করোনা প্রণোদনা বিলটি পাশের পর প্রেসিডেন্টের স্বাক্ষর ছিল বাধ্যতামূলক, কিন্তু পরদিনই ডোনাল্ড ট্রাম্পের হেয়ালিপূর্ণ বিবৃতিতে হতাশ হন আইন প্রণেতারা। বারবারই জানান সইয়ের অনুরোধ, কিন্তু সময়সীমা শেষ হওয়ার পরও নিজ অবস্থানে অনড় ডোনাল্ড ট্রাম্প। তার আচরণে কংগ্রেস সদস্যরা তো হতবাক বটেই, বন্ধ হয়ে গেল 1,40,00,000 মার্কিনের বেকার ভাতাও। একই সাথে সোমবার থেকে শাটডাউনে যেতে বাধ্য হবে বহু সরকারি কার্যালয় ও প্রতিষ্ঠান। প্রেসিডেন্ট হিসেবে এই আচরণকে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সাথেই তুলনা করলেন হবু রাষ্ট্রপ্রধান জো বাইডেন। বলেন তাতে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত বিপর্যয়। দায়িত্ব থেকে প্রেসিডেন্টের এই পলায়ন যুক্তরাষ্ট্রের জন্য ডেকে আনতে পারে ভয়াবহ পরিণতি, কারণ সংকটময় সময় পার করছে গোটা মার্কিন মুলুক। এই পরিস্থিতিতে বিলটির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হওয়া ভীষণভাবে জরুরি। 21 ডিসেম্বর গৃহীত কোভিড প্রণোদনা বিলে সরাসরি ব্যক্তি পর্যায়ে যাওয়ার কথা ছিল $284 বিলিয়ন। এছাড়া $30 বিলিয়ন নির্ধারিত হয়েছিল বিনামূল্যে টিকা প্রদানে। কিন্তু অন্যান্য দেশকে সহযোগিতায় গৃহীত বাজেট এবং গবেষণা খাতে দেওয়ার জন্য প্রস্তাবিত অর্থ নিয়েই ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো আপত্তি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের একটি বোলিং সেন্টারে গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 3 জন। স্থানীয় সময় শনিবার রাতের হামলায় আরও 3 জন আহত। রকফোর্ড পুলিশ জানিয়েছে এটি উদ্দেশ্যহীন হামলা, সন্দেহজনক অস্ত্রধারীকে নেওয়া হয়েছে হেফাজতে। অবশ্য শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত নাম পরিচয় প্রকাশ করা হবে না। গুলিতে নিহতদের একজন কিশোর। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে গুলিবিদ্ধদের। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা ঘটনাস্থল। হামলার কারণ জানতেও তদন্ত চলছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে ভিটে বাড়ি প্রতীচী নিয়ে হেনস্থা করার প্রতিবাদে চলছে বিক্ষোভ সমাবেশ। স্থানীয় সময় দুপুর 3টায় বাংলা একাডেমির সামনে শুরু হয় এই আয়োজন। পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসুর ডাকে প্রতিবাদ সভায় যোগ দিয়েছেন রাজ্যের সংস্কৃতি কর্মী ও বিশিষ্টজনরা। সবার হাতেই রয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার বিরোধী প্ল্যাকার্ড। কেন একটি বিশ্ববিদ্যালয় সরকারের ইশারা মানছে সেটা নিয়েও তাদের ক্ষোভ। এর আগে বিতর্কের ইতি টানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান কংগ্রেস এমপি প্রদীপ ভট্টাচার্য। জানানো হয় দীর্ঘমেয়াদী ইজারার ভিত্তিতে নেওয়া অমর্ত্য সেনের জমিটি, যার মেয়াদ শেষ হতেও অনেকটা সময় বাকি। এছাড়া চিঠির ভাষ্য নোবেলজয়ী অর্থনীতিকে রাজনৈতিক দর্শন আলাদা হতেই পারে, এর জন্য তাকে হয়রানির এখতিয়ার রাখে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অমিত শাহর বিরুদ্ধে কটা মামলা আছে, তাই না? এবারে সিবিআই মামলা ছিল। উনি তো অনেক কিছুর সাক্ষী, অনেক কাণ্ড ঘটিয়েছেন। তা ওরা তো সব স্কট ফ্রি ঘুরে বেড়াচ্ছেন। তা এরা কাকে অবৈধ বলছেন এ নিয়ে আলোচনা করাটা আমার কাছে একটা সময়ের নষ্ট। কিন্তু আজকে আমরা সকলে একত্রিত হচ্ছি একটা জানান দিতে, যে ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এই বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সাংবাদিক সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন অবশ্যই বাঙালির আবেগের সাথে জড়িত। তার ভিটে বাড়ি নিয়ে বিশ্বভারতীর বর্তমান অবস্থানটা কি, এবং সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনদের কি কি দাবি, সেখানকার সবশেষ পরিস্থিতি একটু বুঝতে চাই। দেখুন, 48 ঘন্টা পার হলো এখনো পর্যন্ত, কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ নোবেলজয়ী অর্থনীতিবিদ, যিনি বাঙালির আবেগ, বাঙালির সম্মান, সেই তার বাড়ি থেকে তাকে বেঘর করার যে পরিকল্পনা নিয়েছিল সে সম্পর্কে মুখে কুলু পেটেছে। এই মুহূর্তে বাংলা একাডেমির সামনে কিন্তু একটা বিশাল প্রতিবাদ সভা হলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাবেক সাংসদ, গায়ক, কবি সুমন চট্টোপাধ্যায়, কবি সুমন। আমি তার কাছ থেকে জেনে নেব যে বাংলাদেশের মানুষের যে আবেগ এবং বাঙালির যে আবেগ, সেই আবেগকে কিন্তু একটা ধাক্কা দিয়েছে তিনি, সেটাই বারবার বলবার চেষ্টা করেছেন। এবং আরেকটি বিষয়, যে এই বাংলাদেশ একাডেমির সামনে যখন প্রতিবাদ সভা হয় সেখানে কিন্তু তিনি যখন প্রতিবাদ করেন তার সঙ্গে ছিলেন যোগেন চৌধুরী, চিত্রকর যোগেন চৌধুরী, চিত্রকর সুব্রপ্রসন্ন, রাজ্যের সাবেক সাংসদ ছিলেন তিনি, এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তথ্য প্রযুক্তি মন্ত্রী, নাট্যকার ব্রাত্য বসু। তার আহ্বানেই মূলত এই প্রতিবাদ সভা। এবং আগামী দিনে এই বাংলা একাডেমির সামনে যে একটি যে প্রতিবাদ সভা হয়, তার যে কমিটি হয়, সেই কমিটির তরফ থেকে কিন্তু আগামী দিনে কেন্দ্রীয় সরকার এবং গোটা দেশ, এদেশ শুধু নয় বাইরের দেশেও কিন্তু এই প্রতিবাদ কর্মসূচি কিন্তু ছড়িয়ে দেবেন, এমনটাই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা,
ধন্যবাদ আপনাকে সুকান্ত যুক্ত হওয়ার জন্য। উত্তরপ্রদেশের পর ধর্মান্তর বিরোধী বিল পাশ করল ভারতের দ্বিতীয় রাজ্য মধ্যপ্রদেশ। আইনে পরিণত করতে বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে সেটি উত্থাপন করা হবে। রোববার রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠকে সর্বসম্মতিতে গৃহীত হয় ধর্ম স্বতন্ত্র বিধায়ক 2020 বিলটি। জোরপূর্বক ধর্মান্তরিত করা নারী ও তার সন্তানকে নেওয়া হবে প্রশাসনিক হেফাজতে। এছাড়া অভিযুক্ত ব্যক্তি এবং বিবাহের সাথে জড়িতদেরও ভোগ করতে হবে শাস্তি। তাতে পরোয়ানা ছাড়াই গ্রেফতারের এখতিয়ার পাচ্ছে পুলিশ, সাথে ন্যূনতম 5 বছরের সশ্রম কারাদণ্ড। তবে নিজেকে নির্দোষ দাবি করার জন্য অপরাধী পাবেন 2 মাস সময়। এর মধ্যে স্বেচ্ছায় নারী ধর্মান্তরিত হয়েছেন সেটি প্রমাণ না করা গেলে ভোগ করতে হবে 10 বছরের জেল, গুনতে হবে 50,000 থেকে লাখ রুপি জরিমানা। 1968 সালের যে আইনটি ছিল সেটাকে আরো কঠোর করা হলো। নতুন আইন পাশ হলে কোনো ধরনের ধোঁকাবাজির মাধ্যমে ধর্ম পরিবর্তন করা যাবে না। বিয়ে তো আরো দূরের ব্যাপার। এ ধরনের কোনো ঘটনা লক্ষ্য করা গেলে কমপক্ষে 10 বছর কারাদণ্ড হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের, অথবা 50,000 থেকে লাখ রুপি পর্যন্ত অর্থদণ্ড। 10 साल तक की सजा और 50,000 रुपए कम से कम अर्थदंड का। এদিকে সরকারের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে ভারতের আন্দোলনরত কৃষকরা। বৈঠকের সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে 29 ডিসেম্বর। আন্দোলনরত 40টি সংগঠনের পক্ষ থেকে লেখা চিঠিতে কড়া ভাষায় সরকারের সমালোচনা করা হয়। স্পষ্ট জানানো হয়, বিতর্কিত আইনগুলো প্রত্যাহার ছাড়া অন্য কোনো ইস্যুতে তারা কথা বলবেন না। আন্দোলন নিয়ে সরকারের তরফ থেকে মিথ্যাচার বন্ধেরও দাবি জানানো হয়। গেল সেপ্টেম্বরে নতুন 3টি কৃষি আইন পাশ হয় ভারতে। এরপর থেকেই তা বাতিলের দাবিতে উত্তাল দেশটি। 1 মাসের বেশি সময় ধরে দিল্লি সহ আশপাশের এলাকা অবরুদ্ধ। কেন্দ্রীয় সরকারের সাথে কৃষকদের পরবর্তী বৈঠক মঙ্গলবার সকাল 11টায় অনুষ্ঠিত হবে। তবে আমাদের দাবির ভুলভাল ব্যাখ্যা করা বন্ধ করতে হবে সরকারকে। কৃষকদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো থামাতে হবে। সবাই জানে পুরো সরকার ব্যবস্থা কৃষকদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কাশ্মীরের জেলা উন্নয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় জোটের বিজয়ের পর বিশৃঙ্খলার দায়ে গ্রেফতার করা হলো 75 রাজনীতিক ও মানবাধিকার কর্মীকে। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা জানান, বিক্ষোভ সহিংসতার প্রস্তুতি নিচ্ছিলেন অভিযুক্তরা। তালিকায় রয়েছে নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামের সদস্য ছাড়াও স্বাধীনতাকামীরা। 280 আসনের ওই নির্বাচনে 112টিতেই জয় পায় স্থানীয় দলগুলোর জোট। অন্যদিকে বিজেপির ভাগ্যে জুটেছে 74টি আসন, বাদবাকিগুলোয় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। গেল বছর জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর এটাই প্রথম স্থানীয় নির্বাচন। ইরানের তেহরানে বরফ ধসে প্রাণ গেছে কমপক্ষে 10 পর্বতারোহীর। আলবুর্জ পর্বত অভিযানের সময় এই দুর্ঘটনা হয়। বিরূপ আবহাওয়ার কবলে পড়েন অভিযাত্রীরা। এখনও নিখোঁজ 7 জন। রেড ক্রিসেন্টের 20টি দল কাজ করছে উদ্ধারে। শনিবার 14 জনকে জীবিত উদ্ধার করা হয়। রোববার সকালে আবার শুরু হয় তল্লাশি অভিযান। গত শুক্রবার কেবল কার ভেঙে যাওয়ায় পর্বতের একাংশে আটকা পড়েছে স্কি করতে যাওয়া শতাধিক মানুষ। তাদের উদ্ধারেও চলছে চেষ্টা। মিশরের রাজধানীর কাছেই একটি করোনা হাসপাতালে হওয়া অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন কমপক্ষে 7 রোগী। শনিবারের দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন অনেকে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল 9টা নাগাদ আল আমাল হাসপাতালে হয় অগ্নিকাণ্ডটি। প্রাথমিক তদন্ত অনুসারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে করোনা সেবা কেন্দ্রটি। রোগীদের সরানো হয়েছে কাছের সরকারি হাসপাতালে। মিশরে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছেন 7,352 জন। সংক্রমিত 1,31,000-এর বেশি। স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, প্রকৃত সংখ্যাটি আরও অনেক বেশি। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বিদ্রোহীদের হামলায় প্রাণ হারালেন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর 3 সদস্য। শনিবার চালানো হামলাগুলোয় আরও 2 শান্তিরক্ষী গুরুতর আহত। প্রশাসনিক বিবৃতিতে জানানো হয়, হতাহতরা সবাই বুরুন্ডি নিরাপত্তা বাহিনীর সদস্য। তাদের হত্যাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হবে বলেও জানায় সরকার। রোববার দেশটিতে হচ্ছে একযোগে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন। গণতান্ত্রিক তৎপরতাকে নস্যাৎ করতেই বেশ কিছুদিন ধরে তৎপর বিদ্রোহী গোষ্ঠীগুলো। জাতিসংঘের দাবি, বিদ্রোহী গোষ্ঠীগুলোর অত্যাচারে বাস্তুচ্যুত 55,000-এর বেশি মানুষ। অস্ত্রধারীরা রাজধানী বাঙ্গুবির চারপাশের বহু শহর লোকালয় দখলে নিয়েছে। 2028 সালের মধ্যে অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে যাবে চীন। 2030 সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠতে পারে ভারত। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের এক প্রতিবেদনে জানানো হয় এই তথ্য। বলা হয়, মহামারীতেও দক্ষ ব্যবস্থাপনার কারণে প্রবৃদ্ধির ধারা অব্যাহত দেশটিতে। শুরুতে করোনা বিস্তারের কেন্দ্র উহান ও চারপাশের শহরগুলোয় লকডাউন দিলেও পরবর্তীতে অর্থনীতি স্থবির হওয়ার মতো বিধিনিষেধ জারি হয়নি। উল্টো করোনার প্রতিরোধক সামগ্রীগুলোর সবচেয়ে বড় যোগানদাতা হিসেবে আত্মপ্রকাশ ঘটে চীনের। বিপরীতে করোনায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো।
করোনা মহামারীর মধ্যেই চীনে বেড়েছে কার্গো বিমান পরিবহন ব্যবসা। পিপিই, মাস্ক ও গগলসের মতো স্বাস্থ্য সুরক্ষা পণ্য যোগান দিতে ব্যস্ততা বেড়েছে বহুগুণ। বাড়ছে মুনাফাও। 31কে কেন্দ্র করে বাণিজ্য বৃদ্ধির প্রত্যাশা ব্যবসায়ীদের। করোনার কারণে যখন স্থবির বিশ্বের বেশিরভাগ দেশের বিমানবন্দর কার্যক্রম, তখন সাংহাইয়ের হংকিয়াও বিমানবন্দরের চিত্র একেবারেই ভিন্ন। কার্গো বিমানের ওঠানামা পরিচালনায় ব্যস্ত বিমানবন্দরটি। গেল 6 মাসে আমরা 6000 টন মালামাল পরিবহন করতে পেরেছি, কিন্তু অক্টোবর থেকেই বাড়তে থাকে এই পরিমাণ। গেল 3 মাসে এই সংখ্যা আরও 15% বেড়েছে। সারা বিশ্বে করোনা প্রতিরোধে পিপিই স্যুট, মাস্ক, গগল সহ স্বাস্থ্য সুরক্ষা পণ্যের বড় যোগানদাতা চীন। ফলে বিশ্বজুড়ে এসব স্বাস্থ্য সুরক্ষা পণ্য রফতানিতে ব্যস্ত বিভিন্ন কার্গো প্রতিষ্ঠান। পুরো এয়ারলাইন্সের মুনাফার অর্ধেকের বেশি এসেছে কার্গো পরিবহন থেকে। গেল 3 থেকে 4 মাস পণ্য পরিবহন বেড়ে গেছে কয়েক গুণ। মূলত মেডিকেল পণ্য সরবরাহ করতে হচ্ছে বেশি। শুধু তাই নয়, বড়দিনকে কেন্দ্র করে বিভিন্ন পণ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে অন্যতম প্রধান মাধ্যম চীনের কার্গো বিমান সংস্থাগুলো। একই চিত্র আসন্ন 31স্টের আয়োজনকে কেন্দ্র করেও। প্রাণঘাতী করোনার মধ্যে যাত্রী পরিবহন কমে যাওয়ায় কার্গো পরিবহনে জোর দিচ্ছে চীনের বিমান সংস্থাগুলো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।